ছাত্রছাত্রীরা, আশা করছি এর আগের যে এপিসোডটা করেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্বন্ধে নিশ্চয়ই তোমরা সেটা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। আজকে আমরা ডি ব্লক এলিমেন্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে আলোচনা করব। পটাশিয়াম ডাইক্রোমেট খুব একটা প্রয়োজনীয় একটা যৌগ। সেই পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে আজকে আলোচনা করব। পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতি, পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার, পটাশিয়াম ডাইক্রোমেটের ধর্ম, পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যবহার, সব কিছুই আমরা আলোচনা করব। তাহলে আজকে যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আজকে আমরা যে যৌগটা আলোচনা করব সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট এর প্রথমে এর সংকেত কি হবে? পটাশিয়াম ডাইক্রোমেট এর সংকেত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এর সংকেত হচ্ছে K2Cr2O7। K2Cr2O7 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7। এবং এর যদি প্রথমেই যে ক্যারেক্টারটা আমি বলবো, এর বর্ণ কিন্তু এর বর্ণ কিরকম? এর বর্ণ হচ্ছে অরেঞ্জ বা কমলা টাইপের, কমলা লাল অনেকে বলে, অরেঞ্জ বা কমলা, এর বর্ণ হচ্ছে অরেঞ্জ কালারের, এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এবং দেখো এখানে যে আয়নটা নিয়ে আমি আলোচনা করব, মূলত এখানে আয়ন দ্বারাই তো যৌগ তৈরি হয়েছে। মূলত আয়নটা কোনটা? আয়নটা হচ্ছে দেখো Cr2O7 2-। দেখো এখানে যদি K2Cr2O7 কে ভাঙা যায় তাহলে 2K প্লাস আর Cr2O7 2- আয়নে কিন্তু পরিণত হয়। এবং এই যে আমি এখানে যে আয়নটা পেলাম, এই আয়নটার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন। এই আয়নটার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন। এরই করসপন্ডিং আমি আলোচনা করব। এবং ডাইক্রোমেট আয়ন নিয়ে আলোচনা মানে এটা কিন্তু যৌগ রূপে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট, বা অন্যান্য জিনিসই থাকতে পারে, মানে অন্যান্য যৌগ রূপেও থাকতে পারে, সোডিয়াম ডাইক্রোমেটও হতে পারে। তো Cr2O7 2- হচ্ছে ডাইক্রোমেট আয়ন, এবং এটার সঙ্গে যদি দুটো যদি K প্লাস আয়ন যুক্ত হয়ে তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে। এবং এক্ষেত্রে দেখো আরো কয়েকটা কথা আমাদের বলতে হবে যে এই K2Cr2O7 এ এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু হচ্ছে +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, কারণ দেখো এইটা হচ্ছে -14 আর এটা হচ্ছে +2, আর এখানে দুটো ক্রোমিয়াম আছে, মানে কি 6 দুগুণে 12, দুটো ক্রোমিয়াম আছে, তাহলে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6 +2 +6 ইন্টু 2 মানে 12 +12 +2 মানে +14 আর -14, তাহলে 0 হচ্ছে। তাহলে ক্রোমিয়াম এখানে কিন্তু ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আমি কি বলেছিলাম? ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে +6। সুতরাং ক্রোমিয়াম এখানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কিন্তু ক্রোমিয়াম বিরাজ করছে, তো হাইয়েস্ট অক্সিজেন স্টেটে যদি বিরাজ করে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো এটাও কিন্তু জারণ ধর্ম শো করবে। কারণ এইখানে যদি হাইয়েস্ট অক্সিজেন স্টেটে বিলং করে তাহলে এর পক্ষে কি সম্ভব? এর পক্ষে তো আর এগিয়ে গিয়ে মানে জারণ সংখ্যার বেশি সম্পন্ন তো যৌগ গঠন করা সম্ভব না। এর পক্ষে একটাই উপায় আছে, যে ক্রোমিয়ামটা জারণ সংখ্যাটাকে কমিয়ে দেওয়া। জারণ সংখ্যাটাকে কমিয়ে দিতে পারে, জারণ সংখ্যাটাকে যদি কমিয়ে দেয় তাহলে সে কী হিসেবে আচরণ করবে? জারণ সংখ্যা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু নিজে বিজারিত হচ্ছে, আর নিজে যদি বিজারিত হয় তাহলে কী হিসেবে আচরণ করবে? জারক রূপে আচরণ করবে। সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতোই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জারক। সুতরাং এটাও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করবে। অক্সিডাইজিং এজেন্ট রূপে কিন্তু কাজ করবে। এবং দেখো এই অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করবে। এবং এদের আমি যদি এই Cr2O7 এই ডাইক্রোমেট আয়নের যদি স্ট্রাকচার খুঁজতে যাই, তাহলে দেখো ক্রোমিয়ামের এখানে অক্সিজেন স্টেটটা কত? +6, তাহলে এটা 6টা বন্ড তৈরি করবে। 6টা বন্ড কিরকম হবে? দেখো এখানে উল্টা একটা চতুস্থলকের মতো এই দিকটা করো, এখানে ডবল বন্ড ও করো, এখানে ডবল বন্ড ও করো, এখানে O- করো, এখানে O- করো। তো এটা দেখো 5টা বন্ড কিন্তু ক্রোমিয়ামের 5টা বন্ড কিন্তু হয়ে গেছে। +6 মানে 6টা ডবল বন্ড, 6টা বন্ড তৈরি করবে, ডবল বন্ড না 6টা বন্ড তৈরি করবে। তার মধ্যে কটা হয়েছে? 1 2 3 4 5, 5টা ডবল বন্ড হয়েছে। তো দেখো এখানে আরেকটা ক্রোমিয়াম আয়ন এরকম স্ট্রাকচার তৈরি করো, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, আর এখানে O- এরকম করো। এবং দেখো এখানে আরেকটা এই Cr আর এই Cr কে একটা O দিয়ে জুড়ে দাও,
তাহলেই দেখো Cr2O7 2- এর স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। দেখো এখানে দুটো Cr আছে, Cr2O7 1 2 3 4 5 6 7 আর 2- এখানে একটা এখানে একটা, সুতরাং স্ট্রাকচার পুরোপুরি তৈরি হয়ে গেল। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার। এবং এক্ষেত্রে এটাকে এটা হচ্ছে Cr2O7 2- ডাইক্রোমেট আয়নের এটা কিন্তু স্ট্রাকচার। এবং এক্ষেত্রে এখান থেকে যদি পটাশিয়াম ডাইক্রোমেট যদি দেখাতে চাও, তাহলে এখান থেকে K+ আয়নটা এরকম ভাবে আয়নিক বন্ধন করে জুড়ে আছে, এটাও দেখিয়ে দিলে হবে। আর যদি না দেখাতে চাও, যদি ডাইক্রোমেট আয়নের স্ট্রাকচার দেখাতে চাও তাহলেও হবে, কিছু অসুবিধা নেই। এবং এর কালার হচ্ছে কমলা, খেয়াল রাখবে। এবং আরেকটা কথা চিন্তা করে দেখো, এইখানেও কিন্তু যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়ামের +6 স্টেটে যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে আর্গন দাঁড়াবে, আর্গন ইলেকট্রন বিন্যাসটাই দাঁড়াবে। কারণ এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল আর্গন 3d5 আর 4s1। তাহলে 6টা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে কোনটা? Cr+6 আনে, তাহলে কোনটা দাঁড়াচ্ছে? এই 5টা 6টা বেরিয়ে আর্গনটা দাঁড়াচ্ছে। তাহলে যদি Cr+6 হয়, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করা হবে আর্গনের মতো। যদি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস হয়, নো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অর্থাৎ সবগুলো ইলেকট্রন পেয়ার্ড। সুতরাং এর যদি আমি ম্যাগনেটিক চরিত্র খুঁজতে, তাহলে কোন চরিত্রের হবে? এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক চরিত্রের হবে। এরা হবে ডায়াম্যাগনেটিক চরিত্রের, অর্থাৎ ডায়াম্যাগনেটিক চরিত্রের হবে, যেহেতু এদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু নেই, এরা ডায়াম্যাগনেটিক চরিত্রের হবে। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও কিন্তু ডিডি ট্রানজিশন সম্ভব নয়। আমি বলেছিলাম অ্যাটলিস্ট 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে ডিডি স্থানান্তরকরণ সম্ভব, কিন্তু এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে কিভাবে এখানে কিন্তু ডিডি ট্রানজিশন সম্ভব যদি না হয়, তাহলে কালার না হওয়ারই কথা। কিন্তু আমি বলেছি পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে কমলা বর্ণযুক্ত, অর্থাৎ কালার। কি করে কালারটা আসছে? এই কালারটাও কিন্তু সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো, এখানে হচ্ছে সেই কনসেপ্টটা আমি লিখেছিলাম, লিগ্যান্ড মেটাল চার্জ ট্রান্সফার, LMCT, লিগ্যান্ড মেটাল চার্জ ট্রান্সফার। অর্থাৎ এক্ষেত্রে এই অক্সিজেনের এই নেগেটিভ চার্জ এখানে ক্রোমিয়ামে ক্ষণিক স্থানান্তকরণ ঘটে। মানে নেগেটিভ চার্জটা এখান থেকে কিন্তু ক্রোমিয়ামের উপর শক্তি শোষণ করে ক্রোমিয়ামের উপর চলে যেতে পারে, এবং ক্রোমিয়ামের উপর চলে গিয়ে তারপরে খুব সঙ্গে সঙ্গে সে কিন্তু তার শক্তি বিকীর্ণ করে ফিরে আসতে পারে। এবং শক্তি বিকীর্ণ কী করে করবে? শক্তি বিকীর্ণ যখন করবে, তখন দৃশ্যমান আলোর মধ্যে যে রেঞ্জটা থাকবে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং সেই রেঞ্জটা কি? সেই রেঞ্জটা হচ্ছে কমলা। সুতরাং এর ক্ষেত্রেও কিন্তু ডিডি ট্রানজিশন ঘটে না পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে। এক্ষেত্রেও যার কারণে চার্জ সৃষ্টি হয়, সেটা আমি বলেছিলাম লিগ্যান্ড মেটাল চার্জ ট্রান্সফার। অর্থাৎ এখানে ওটা হচ্ছে লিগ্যান্ড রূপে কাজ করছে, অক্সিজেনের নেগেটিভ আয়ন ক্রোমিয়ামের উপর ক্ষণিক স্থানান্তকরণ করছে, এবং তারপরেই কিন্তু চার্জের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে করবে। তো দেখো, এইটা আমরা করলাম। তো এই স্ট্রাকচার এবং এই বর্ণটা আমি বললাম যে কেন আসে। এবং দেখো, এরপরে পটাশিয়াম ডাইক্রোমেটের পরে আমাদের আরেকটা জিনিসও, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আরেকটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। যার সংকেত কি? K2CrO4। এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। এবং এখানে যদি তুমি আয়নটা খোঁজো, এখানে আয়নটা তুমি কি পাবে? এখানে যদি ক্রোমেট আয়ন পাবে, CrO4 2-। এটা হচ্ছে ক্রোমেট আয়ন। এই ক্রোমেট আয়ন পটাশিয়াম, এটা হচ্ছে এই আয়নটাকে আমরা বলবো ক্রোমেট আয়ন। তো দেখো, এইখানে ডাইক্রোমেট আয়ন ছিল, এটা হচ্ছে ক্রোমেট আয়ন। এবং এই ক্রোমেট আয়নের বর্ণ হচ্ছে হলুদ। এটা হচ্ছে ইয়েলো কালারের, এটা হচ্ছে হলুদ বর্ণের এই ক্রোমেট আয়ন। এবং এখানে সেই জন্য এই পটাশিয়াম ক্রোমেটের বর্ণটা কি হবে? পটাশিয়াম ক্রোমেটের বর্ণ হচ্ছে ইয়েলো। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু এই ডি ব্লকে কিন্তু কালারগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন কোন কালারের। এটা কিন্তু ইয়েলো কালারের। এবং দেখো, এর যদি স্ট্রাকচার খুঁজি, এই ক্রোমেট আয়নের যদি স্ট্রাকচার খুঁজি, তো স্ট্রাকচারটা সেরকমই হবে, চতুস্তলকীয়, Cr ডবল বন্ড O O-, আর এখানে আরেকটা O-। এটা হচ্ছে এই ক্রোমেট আয়নের স্ট্রাকচার, Cr ডবল বন্ড O-, এটা হচ্ছে ক্রোমেট আয়নের একটা স্ট্রাকচার, এবং এটা চতুস্তলকীয় স্ট্রাকচার। এই ক্রোমেট আয়ন আমরা করলাম, ডাইক্রোমেট আয়ন করলাম। এইবার দেখো, এই ডাইক্রোমেট থেকে ক্রোমেট আয়নের পারস্পরিক রূপান্তর কিন্তু সম্ভব, অর্থাৎ ডাইক্রোমেট ক্রোমেট আয়নে রূপান্তরিত হতে পারে,
আর ক্রোমেট আবার ডাইক্রোমেট আয়নে রূপান্তরিত হতে পারে। এইটা আমরা কিন্তু খুব ভালো করে এটা করতে হবে। অর্থাৎ আমরা যে পরের টপিকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাইক্রোমেট ও ক্রোমেট আয়নের পারস্পরিক রূপান্তর। ডাইক্রোমেট মানে কি আমি লিখেছি, ডাইক্রোমেট আয়ন মানে কি লিখেছি, Cr2O7 2-, এই ডাইক্রোমেট। আর ক্রোমেট আয়ন কি লিখেছি, ক্রোমেট আয়ন এইমাত্র লিখলাম Cr2O4 2-, এটা হচ্ছে ক্রোমেট। এদের কিন্তু পারস্পরিক রূপান্তর সম্ভব। এই ডাইক্রোমেট থেকে ক্রোমেটে যাওয়া যাবে, আবার ক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়নও কিন্তু ফিরে আসা যাবে। কিভাবে সম্ভব হবে? ডাইক্রোমেটের প্রথমে এরকম আমি দ্বিমুখী একটা চিহ্ন রাখলাম, অর্থাৎ পারস্পরিক রূপান্তর সম্ভব। এবং এর কালারটা দাও, এর কালার হচ্ছে অরেঞ্জ, এই ডাইক্রোমেট আয়নের কালার হচ্ছে অরেঞ্জ। আর এক্ষেত্রে এই Cr2O4 2-, এর কালার হচ্ছে ইয়েলো, অর্থাৎ হলুদ। এর কালার হচ্ছে ইয়েলো অর্থাৎ হলুদ। এবার তুমি দেখো এই ডাইক্রোমেট আয়নকে যদি এখানে ক্ষার যুক্ত করো, ক্ষার যুক্ত করলে কি হবে, OH- আয়ন। তো ক্ষারের মধ্যে OH- আয়ন থাকে, যদি ক্ষার যুক্ত করে ডাইক্রোমেট আয়নটা ক্রোমেট আয়নে পরিণত হবে। আর ক্রোমেট আয়নে যদি H+ যুক্ত করো, মানে অ্যাসিড যুক্ত করো, তাহলে কিন্তু ক্রোমেট আয়নটা ডাইক্রোমেট আয়নে পরিণত হবে। এই পারস্পরিক রূপান্তর কিন্তু এইভাবেই সম্ভব। একটা কোড করে দিই, এখানে দেখো এখানে অরেঞ্জ, এখানে ডাইক্রোমেটের কালার হচ্ছে অরেঞ্জ, আর এখানে ওই জন্য OH- আছে। এটা কিন্তু অনেক রকমভাবে এরকম মানে এটা অনেকে ভুলে যায়। তো আমি একটা কোড করে দিলাম যে এখানে অরেঞ্জের এখানে ও আর এই দিকটাও কিন্তু OH-। সুতরাং এখানে মানে অ্যাসিড মিডিয়াম আর ক্ষারীয় মিডিয়ামের উপর ভিত্তি করে এটা একদম প্র্যাকটিক্যালি খুব সুন্দরভাবে দেখানো যায়। অ্যাসিড মিডিয়ামে যদি তুমি ডাইক্রোমেট আয়নটাকে নিয়ে তুমি তার মধ্যে ক্ষার যোগ করলে সেটা কিন্তু ইয়েলো কালার হয়ে যাবে। আবার ইয়েলো কালারে গিয়ে যদি তুমি তার মধ্যে অ্যাসিড যোগ করো, তাহলে কিন্তু আবার অরেঞ্জ কালারে পরিণত হবে। এবং এইভাবেই ডাইক্রোমেট আর ক্রোমেট আয়নের পারস্পরিক রূপান্তর কিন্তু সম্ভব। অর্থাৎ এটাকে যদি তুমি ভেঙেও লিখতে পারো যে Cr2O7 2-, এখান থেকে তুমি OH- দাও, OH- দিলে এখানে তৈরি হবে Cr2O4 2-, আর এদিকে ব্যালেন্স করতে গেলে এদিকে আরেকটা H2O লাগবে। এটা প্রথম। আর যদি উল্টো দিকে করো, এইটা থেকে এই দিকে যদি করো, তাহলে Cr2O4 2-, এবং এক্ষেত্রে একটা তুমি H+ আয়ন দাও, এবং H+ আয়ন দিয়ে কি তৈরি করবে, Cr2O7 2-, এবং এক্ষেত্রে তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, Cr2O7 2-, এবং এর যদি ব্যালেন্স করতে হয় তাহলে কিন্তু এখানে একটা H2O দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা ব্যালেন্স এরকমভাবে আমরা করতে পারবো। এটাকে আমি এক স্টেপে লিখেছি, এটাকে দুটো স্টেপে এরকমভাবে ভেঙে লেখা যায়। সুতরাং এইভাবে তুমি এবারে এরকমভাবে জিনিসটা সম্ভব। তোমাদের পরীক্ষার পরে যে ডাইক্রোমেট আয়নের সঙ্গে ক্ষার যোগ করা হলো, তাহলে কিসে পরিণত হবে, ক্রোমেট আয়নে পরিণত হবে। এবং বর্ণের কি পরিবর্তন, বর্ণ অরেঞ্জ থেকে ইয়েলোতে পরিণত হবে। বা ক্রোমেট আয়নের সঙ্গে অ্যাসিড যোগ করলে ডাইক্রোমেট আয়ন আমরা কিন্তু পেয়ে যাব। এই জায়গাটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে এবার আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতিতে চলে যাই। পটাশিয়াম ডাইক্রোমেট সম্বন্ধে বেসিক ইন্ট্রোডাকশন তো আমরা করলাম, এবার আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতিতে চলে যাই। পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা যেটা করবো সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতিতে আমরা চলে যাই। পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতি, প্রিপারেশনে চলে যাই পটাশিয়াম ডাইক্রোমেটের। তো দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতিতে আমরা চলে যাই, পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন আমরা চলে যাই, পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন আমরা চলে যাই, প্রিপারেশন। তো দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন করতে গেলে আমাদের কি নিতে হবে, এখানে আমরা করব সেটা হচ্ছে ক্রোমাইট আকরিক থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রোমাইট আকরিক থেকে করা হয়, ক্রোমাইট ওর থেকে করা হয়। এবং ক্রোমাইট আকরিকের সংকেত হচ্ছে FeCr2O4, এটা হচ্ছে ক্রোমাইট আকরিকের সংকেত। একসঙ্গে লিখলে FeCr2O4 হয়। তোমাদের বইতে হয়তো এখানে তোমাকে FeO.Cr2O3 দেওয়া আছে, তোমাদের বইতে হয়তো দেখো আমি বলে দিচ্ছি FeO.Cr2O3 এটা দেওয়া আছে। এইটা মানেই হচ্ছে FeCr2O4 একই জিনিস। FeCr2O4 যা FeO.Cr2O3 একই জিনিস, কোনো অসুবিধা নেই। তো ক্রোমাইট আকরিক থেকে আমরা কিন্তু তৈরি করতে চলেছি পটাশিয়াম ডাইক্রোমেট। তো আমাদের এখানে স্টেপ ওয়ান আমরা কয়েকটা স্টেপে ভাগ করব। দেখো এই যে ক্রোমাইট আকরিকটা পেলাম FeCr2O4, এই ক্রোমাইট আকরিকের সঙ্গে
আমরা কিন্তু এখানে কোনো একটা মৃদু বা তীব্র ক্ষার দেবো। সাধারণত এখানে মৃদু ক্ষারটা ব্যবহার করেছি, তীব্র ক্ষার দিলেও কোনো অসুবিধা নেই। মৃদু ক্ষার রূপে আমরা দেবো এখানে সোডিয়াম কার্বনেট। মানে কি সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে কাপড় কাচা সোডা, যেটা মৃদু ক্ষার, সোডিয়াম কার্বনেট। এবং সোডিয়াম কার্বনেটের সঙ্গে এখানে আমরা বায়ুর অক্সিজেনটাকে দেবো, অক্সিজেনটাকে প্রবেশ করাবো। তাহলে এখানে ক্রোমাইট আকরিকের সঙ্গে সোডিয়াম কার্বনেট হচ্ছে মৃদু ক্ষার, এবং অক্সিজেন গ্যাসটাকে আমরা দেবো। তো অক্সিজেন গ্যাস দিলে এখানে দেখো FeCr2O4 এটা কিন্তু তৈরি করবে, এখানে কিন্তু তৈরি করবে, দেখো এখানে জাস্ট একটু ইন্টারচেঞ্জ হবে, এই Na এখানে আসবে, অর্থাৎ এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে Na2CrO4 সোডিয়াম ক্রোমেট, এবং এখানে Na2CO3 এটা কিন্তু ভেঙে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। Na2CO3 থাকলেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটা কিন্তু নিয়ম। আর এখানে Feটা কি হবে, Feটা সঙ্গে সঙ্গে Feটা হবে Fe2O3 তে পরিণত হবে, Fe2O3 তে পরিণত হবে। কিন্তু আমাদের বাই প্রোডাক্ট দরকার নেই, আমাদের খালি Na2CrO4 এই জিনিসটাই আমাদের দরকার। ব্যালেন্স এখানে নিষ্প্রয়োজন, ব্যালেন্স করতে হবে না, জাস্ট ক্রমটা লক্ষ্য করো যে ক্রোমাইট ওর থেকে আমরা একটা মৃদু ক্ষার দিয়েছি, যেটা হচ্ছে কাপড় কাচা সোডা, এবং তার সঙ্গে অক্সিজেন গ্যাস পাঠিয়েছি। অক্সিজেন গ্যাস পাঠিয়ে তৈরি হয়েছে এটা কি সোডিয়াম ক্রোমেট তৈরি হয়েছে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সোডিয়াম কার্বনেট যদি বিকারক হিসাবে থাকে তাহলে বিক্রিয়াত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে Fe2O3 উৎপন্ন হয়েছে। এবার দেখো স্টেপ 2তে আমরা কি করি। স্টেপ 2তে এই যে Na2CrO4 পেলাম, Na2CrO4 দেখো এখানে কি আয়ন আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্রোমেট আয়ন, অর্থাৎ CrO4 আয়ন। তো CrO4 আয়ন থেকে তোমাকে এখানে করতে হবে ডাইক্রোমেট আয়ন মানে কি Cr2O7 আয়ন করতে হবে। মানে আমরা যৌগ যদি তৈরি করি তাহলে Na2Cr2O7 তৈরি করতে হবে। তাহলে তুমি কি দেবে, তাহলে তোমাকে এখানে নিশ্চয়ই এইখান থেকে কি লাগাতে হবে, একটা অ্যাসিড লাগাতে হবে। এইমাত্র একটু আগেই করলাম যে এখানে যদি ক্রোমেট থেকে যদি ডাইক্রোমেট আয়নে রূপান্তর করতে চাও তাহলে কি লাগাতে হবে, তাহলে অ্যাসিড যোগ করতে হবে। এবং এক্ষেত্রে সেই অ্যাসিডটা কি হবে, সেই অ্যাসিডটা হচ্ছে গাঢ় H2SO4 কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করলে এটা কিন্তু Na2Cr2O7 এ পরিণত হবে। এবং H2SO4টার সঙ্গে Na2 রা বিক্রিয়া করে তৈরি করবে এখানে Na2SO4, এখানে তৈরি করবে Na2SO4 এবং তার সঙ্গে সঙ্গে এখানে তৈরি হবে জল বা জলীয় বাষ্প তৈরি হবে। তো আমাদের Na2Cr2O7টা নিয়ে কথা, Na2Cr2O7। তো Na2Cr2O7 যখন তৈরি হয়ে গেছে, আমাদের থার্ড স্টেপে আমরা কি করব, স্টেপ নাম্বার 3 দেখো আমরা কিন্তু সোডিয়াম ডাইক্রোমেট পেয়ে গেছি। তো সোডিয়াম ডাইক্রোমেট যখন আমরা পেয়েছি Na2Cr2O7, তাহলে এখানে একটা পটাশিয়ামের কোনো যৌগ লাগিয়ে দাও। পটাশিয়ামের যৌগটাকে তুমি লাগিয়ে দাও এখানে KCl, পটাশিয়ামের যৌগ লাগিয়ে দাও KCl। তাহলে KCl থেকে এখানে এনে দ্বারা রিপ্লেস করলে কি হবে, K2Cr2O7 আর এক্ষেত্রে কি হবে NaCl, 2NaCl বা NaCl তৈরি হচ্ছে। তো দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট পেয়ে গেলাম। তো এই তিনটে স্টেপে আমরা কিন্তু ক্রোমাইট আকরিক থেকে আমরা কিন্তু তৈরি করতে পারবো আমাদের অতি প্রয়োজনীয় পটাশিয়াম ডাইক্রোমেট। এই তিনটে স্টেপে আলোচনা করতে পারবো। কোনোদিন পরীক্ষায় তেমনভাবে আসেনি, তোমরা জাস্ট এই তিনটে স্টেপ একটু কপি করে নেবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। এটা ভালো করে করবে। এরপর দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রোমাইট, এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ধর্ম, যে প্রপার্টিস আলোচনা করবো। তো এটা প্রস্তুতি হয়ে গেল। এবার আমরা প্রপার্টিস আলোচনা করবো, ধর্ম। দেখো ধর্মের মধ্যে আমরা অনেক কিছু জিনিস আলোচনা করব, ধর্ম। আচ্ছা, প্রপার্টিস আলোচনা হয়ে গেল, এবার আমরা করবো ধর্ম আলোচনাটা করব। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ধর্ম যে আলোচনাটা করব, তার মধ্যে কিছু ধর্ম তো আমরা বলেই দিয়েছি। তো আমরা যেটা করব প্রপার্টিসের মধ্যে ফিজিক্যাল প্রপার্টিস, এক নম্বর হচ্ছে ফিজিক্যাল, ভৌত ধর্ম। তো ফিজিক্যাল প্রপার্টিস আমরা করব। ফিজিক্যাল প্রপার্টিস মধ্যে, ভৌত ধর্মের মধ্যে এটাকে তো আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে অরেঞ্জ, ভৌত ধর্মের কালারটা কি অরেঞ্জ, অর্থাৎ কমলা বর্ণের। অনেকে বলে যে এটা লালচে কমলা বর্ণ বলতে পারো, লালচে কমলা বর্ণের। আচ্ছা, এটা হচ্ছে কমলা বর্ণ, তুমি বলো অরেঞ্জ কালার, এটা কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, মানে কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। এক নম্বর ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে আমরা করবো অরেঞ্জ কালার। আর দ্বিতীয় নম্বর আমরা করবো সেটা হচ্ছে জলে দ্রাব্য, অর্থাৎ সলিউবল ইন ওয়াটার, জলে কিন্তু দ্রবীভূত হবে, সলিউবল ইন ওয়াটার। এটা তোমাদের নিজেদের মতো করে করবে, সলিউবল ইন ওয়াটার।
আর এর গলনাঙ্ক 670 কেলভিন। এর গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, এটা তো কঠিন পদার্থ, গলনাঙ্ক থাকবে, সে গলনাঙ্কটা কত? 670 কেলভিন। তো এইটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। তো অরেঞ্জ কালার, সলিউবল ইন ওয়াটার, আর মেল্টিং পয়েন্ট 670 কেলভিন। তো এটা আমরা করব। আচ্ছা, এরপর দেখো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তাপের প্রভাব, যেটা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে করেছিলাম। এটার ক্ষেত্রে তাপের প্রভাব, এফেক্ট অফ হিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এফেক্ট অফ হিট, তাপের প্রভাব, এফেক্ট অফ হিট, তাপের প্রভাব। তো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কে তুমি যদি উত্তপ্ত করো তাহলে কি হবে? পটাশিয়াম ক্রোমেট উৎপন্ন হবে, K2Cr4, পটাশিয়াম ক্রোমেট উৎপন্ন হবে, এবং তার সঙ্গে সঙ্গে Cr2O3, পটাশিয়াম ক্রোমিক অক্সাইড Cr2O3, এবং তার সঙ্গে সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো এইটাই হচ্ছে তাপের প্রভাব, যে পটাশিয়াম ডাইক্রোমেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে এটা উচ্চ উষ্ণতায় বিয়োজিত হয়ে K2Cr4 পটাশিয়াম ক্রোমেট উৎপন্ন করবে, তার সঙ্গে সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড উৎপন্ন করবে এবং অক্সিজেন উৎপন্ন করবে। ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বলতে পারো, অসুবিধা কিছু নেই। তো এটা উৎপন্ন করবে, এবং এক্ষেত্রে যদি তুমি ব্যালেন্স করো তাহলে 4K2Cr2O7, এখানে 4K2Cr4, আর এদিকে হচ্ছে 2Cr2O3 আর 3O2। তো এইভাবে ব্যালেন্স করা যেতে পারে তাপের প্রভাব। ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে এটা, এই ভেরি মাচ ইম্পর্টেন্ট তাপের প্রভাবটা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে তাপের প্রভাব করবে যেরকম, আর পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তাপের প্রভাবটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জারণ ধর্ম। তো জারণ ধর্ম, তো এইটা পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু জারণ ধর্ম দেখায়। কেন জারণ ধর্ম দেখায় আমি বলেছি, কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে এদের ক্ষেত্রে ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ স্তরে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট অবস্থান করে। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ স্তর সম্পন্ন যৌগ। তাহলে এ কেবলমাত্র তার জারণ স্তরটাকে কমাতে পারে। জনস্তর যদি কমায় তাহলে সে কী হিসেবে আচরণ করবে? সে হচ্ছে নিজে বিজারিত হতে পারে, আর নিজে যদি বিজারিত হয় তাহলে কী হিসেবে আচরণ করবে? জারক পথ রূপে আচরণ করবে, সেই জন্য জারণ ধর্ম রূপে আচরণ করে। তবে এর জারণ ধর্মটা, K2Cr2O7 জারণ ধর্মটা, তো এর জারণ ধর্মটা কেবলমাত্র অ্যাসিড মাধ্যমে সীমাবদ্ধ। এই জারণ ধর্ম কেবলমাত্র অ্যাসিড মিডিয়ামে সীমাবদ্ধ, এটা কিন্তু অ্যাসিড মিডিয়ামে কেবলমাত্র হবে। তো যখন আমরা পটাশিয়াম আমরা যখন পারম্যাঙ্গানেট করেছিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমরা কিন্তু অ্যাসিড ধর্মের সঙ্গে সঙ্গে, অ্যাসিড মিডিয়ামের সঙ্গে সঙ্গে আমরা প্রশম মিডিয়াম বা মৃদু ক্ষারীয় মাধ্যমেও কিন্তু জারণ ধর্ম দেখিয়েছিলাম। কিন্তু এটা পটাশিয়াম ডাইক্রোমেট কেবলমাত্র অ্যাসিড মিডিয়ামে তার জারণ ধর্মটা দেখায়। সুতরাং এটা থেকে একটা পরিষ্কার প্রমাণ, যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট কেবলমাত্র অ্যাসিড মিডিয়ামে দেখায়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মিডিয়ামে তো দেখাবেই, তার সঙ্গে সঙ্গে প্রশম মাধ্যম এবং মৃদু ক্ষারীয় মাধ্যমেও দেখাবে। সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ ধর্ম পটাশিয়াম ডাইক্রোমেটের থেকে বেশি হবে, এই কথাটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার জারণ ধর্মের মধ্যে দেখো পটাশিয়াম কীভাবে জারণ ধর্মটা হবে। পটাশিয়াম ডাইক্রোমেট আয়নটাকে আমি লিখছি Cr2O7 2-। তো এখানে অ্যাসিড মিডিয়াম মানে কি, এখানে একটা H+ দিতে হবে। তো অ্যাসিড মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেট এটা পরিণত হবে Cr3+ আয়নে পরিণত হবে, এবং এখানে যদি তুমি ব্যালেন্স করো, এখানে যদি 7টা অক্সিজেন আছে তাহলে 7টা অক্সিজেনের জন্য এদিকে আনতে হবে 7টা জল, C7H2O, 7টা জল আনতে হবে। আর 7টা জল আনার পর এখানে কটা H2O হয়েছে? 14টা, তাহলে এখানে 14H+ লিখতে হবে, 14H+। এবং এখানে দেখো এখানে দুইটা তো বসবে, কারণ Cr2Cr3+। এবার দেখো এখানে একটা ইলেকট্রন বসাতে হবে। কতগুলো ইলেকট্রন লাগবে এটা তো ক্লাস 11 করেছো রেডক্স চ্যাপ্টারে। এখানে আছে 6টা পজিটিভ চার্জ, 3 × 6। আর এখানে কটা পজিটিভ চার্জ আছে দেখো? 14টা পজিটিভ চার্জ আর 2টো নেগেটিভ চার্জ। তাহলে কটা পজিটিভ চার্জ আছে? কটা পজিটিভ আছে? 12টা পজিটিভ চার্জ আছে, 12টা। 14টা পজিটিভ চার্জ, 2টো নেগেটিভ চার্জ মিলে পজিটিভ চার্জ কটা আছে? 12টা। আর এদিকে কিন্তু 6টা পজিটিভ চার্জ। তাহলে 12টা পজিটিভ চার্জকে 6টা পজিটিভ চার্জকে আনতে গেলে কি করতে হবে? এখানে কিন্তু 6টা ইলেকট্রন এখানে কিন্তু গুণ করতে হবে, 6টা ইলেকট্রন যোগ করতে হবে। 6টা ইলেকট্রন যোগ করলে কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেল, এবং এখানে চার্জ ব্যালেন্স হলে সব কিছুই ব্যালেন্স হলো। অ্যাসিড মিডিয়ামে এই পটাশিয়াম ডাইক্রোমেট, এটা ডাইক্রোমেট আয়নটা, এটা কিন্তু এই Cr3+ আয়নে পরিণত হবে, এবং Cr3+ আয়নের এই বর্ণটা কিন্তু হচ্ছে গ্রিন, এর বর্ণটা হচ্ছে সবুজ, এই সবুজ কালারে কিন্তু পরিণত হবে। এখানে এটা হচ্ছে অরেঞ্জ, আর অ্যাসিড মিডিয়ামে এটা পরিণত হবে
সবুজ গ্রিন কালারে পরিণত হবে, Cr3+ পরিণত হবে। এবার দেখো, এবার আমরা কিন্তু বিক্রিয়াগুলো করবো, যে যেরকম বিক্রিয়া এর আগের বারেও করেছিলাম সেরকমই আমরা করবো। প্রথমে আমরা করবো দেখো Fe2+ এর সঙ্গে বিক্রিয়া। কারণ ধরো Fe2+ এর সঙ্গে যদি আমি বিক্রিয়া করি, তাহলে Fe2+টা কিসে পরিণত হবে? আগের বারের মতোই Fe2+টা পরিণত হবে Fe3+। যদি Fe2+ যদি জারণ হয়, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এই আয়নে যদি তুমি Fe2+ আয়ন দাও, তাহলে Fe2+ এর কি হবে? Fe2+ তো জারণ হবে, কারণ এটা তো জারণ করে। তাহলে Fe2+ যদি জারণ হয় তাহলে কিসে পরিণত হবে? Fe2+ যদি জারণ হয় Fe3+ এ পরিণত হবে। এবং কত ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। এবার যদি এই দুটো বিক্রিয়াকে যোগ করতে হয়, তাহলে দুটো বিক্রিয়াকে যোগ করতে গেলে আমাকে প্রথম ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। এখানে একটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, কখনোই যোগ করা যাবে না। ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে এখানে 6টা ইলেকট্রন আনতে হবে, তাহলে 6 দিয়ে সবাইকে গুণ করো, 6টা ইলেকট্রন আনতে হবে। এবার তুমি টোটাল বিক্রিয়াটাকে যোগ করো, তাহলেই তুমি টোটাল বিক্রিয়াটাকে মানে দুটো বিক্রিয়াকে যোগ করলে টোটাল বিক্রিয়াটা পাবে, এবং সেটাই হবে সামগ্রিক বিক্রিয়া। এবং দেখো এখানে কি হচ্ছে, এখানে তুমি 6টা ইলেকট্রন একটা কেটে দিলে, এবং এখানে কি আসছে দেখো, Cr2O7 2- প্লাস 14H+ প্লাস 6Fe2+, এখান থেকে দেখো 2Cr3+ এবং 6Fe3+ এবং 7H2O, ব্যাস পুরো ব্যালেন্স হয়ে গেল, একদম কিছু অসুবিধা নেই। তাহলে এটা কিন্তু ফেরাস আয়নটাকে পুরো ফেরিক আয়নে জারিত করে দিল, এবং এইভাবে বিক্রিয়া তৈরি হয়ে গেল। দেখো, এটা ফেরাস আয়ন যদি না দিয়ে যদি ফেরাস সালফেট দেয়, একই জিনিস, কিন্তু এটা আয়ন দিয়ে আমি ব্যালেন্স করলাম, ফেরাস সালফেট দিলেও একই জিনিস হবে। ফেরাস সালফেট কিসে পরিণত হলো? ফেরিক সালফেটে পরিণত হবে। আমরা আয়ন দিয়ে, এটা আয়ন ইলেকট্রন মেথডে, যে আমরা ক্লাস 11-এ শিখেছিলাম রেডক্স চ্যাপ্টারে, আয়ন ইলেকট্রন মেথডে কিন্তু আমরা ব্যালেন্স করলাম। তাহলে এটা প্রথম বিক্রিয়া হয়ে গেল। এবার দেখো সেই একই জিনিস, যে দ্বিতীয় বিক্রিয়াটা কিরকম হবে। দ্বিতীয় বিক্রিয়াটা আমরা করবো যেটা হচ্ছে, দেখো দ্বিতীয় বিক্রিয়া যেটা করবো, যে I- আয়নকে জারণ করবো। I- আয়নের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ আয়োডাইড আয়নকে যদি জারিত হয়, তাহলে এই I- আয়নটা কিসে পরিণত হবে? I- আয়নটা I2 তে পরিণত হবে, কারণ এখানে I- জারণ স্তর হচ্ছে -1 থেকে I2 তে 0, অর্থাৎ জারণ সংখ্যার ইনক্রিমেন্ট হয়। জারণ সংখ্যার ইনক্রিমেন্ট যদি হয়, তাহলে সে জারিত হয়েছে এবং জারিত হচ্ছে, এবং কটা ইলেকট্রন ত্যাগ করবে? ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, কারণ এখানে দুটো নেগেটিভ চার্জ, এদিকে দুটো নেগেটিভ চার্জ ব্যালেন্স হচ্ছে। এবার দেখো, এইটা দুটো যদি যোগ করে আমরা সামগ্রিক বিক্রিয়া পাবো, অর্থাৎ I- এই Cr2O7 2- উপস্থিতি কিন্তু I2 তে জারিত হয়ে গেল। কিন্তু টোটাল বিক্রিয়াটা লিখতে গেলে আমার কিন্তু করতে হবে কি, এই দুটো যোগ করতে হবে। দুটো যোগ করা তখনই সম্ভব যখন এখানে দুটো ইলেকট্রন একই হবে। এখানে দুটো ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন। তাহলে এখানে আমরা কি করবো? এখানে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করে এটা 6টা ইলেকট্রন আনবো। 3 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এই ক্ষেত্রে 2 এর জায়গায় 6 হচ্ছে, এটা 3I2 আর এটা 6I-। এবার তুমি এটাকে যোগ করে দাও, যোগ করে কিন্তু টোটাল বিক্রিয়াটা তুমি পেয়ে যাবে। এই 6টা ইলেকট্রন কেটে দেবে, 6টা ইলেকট্রন কেটে যাবে। এটা গেলে টোটাল বিক্রিয়াটা কি আসছে? Cr2O7 2- প্লাস 14H+ প্লাস 6I-, এখানে কি আসছে দেখো, 2Cr3+ প্লাস 3I2 প্লাস 7H2O। টোটাল বিক্রিয়া কিন্তু এটাই হয়ে গেল। তোমাদের পরীক্ষায় দেখবে যে I- আয়নটা কিসে পরিণত হবে? I2 তে পরিণত হবে। তো এরকম ভাবে করবে। H2S এর সঙ্গে বিক্রিয়া, 3 নম্বর যেটা করবে H2S এর সঙ্গে বিক্রিয়া। তো H2S এর সঙ্গে বিক্রিয়াতে কি হবে? H2S এর সঙ্গে বিক্রিয়াতে আমি দেখাচ্ছি, দেখো H2S এর সঙ্গে বিক্রিয়াতে 3 নম্বর H2S। তো H2S যদি জারিত হয়, তাহলে কিসে পরিণত হবে? সালফারে পরিণত হবে। H2S যদি জারিত হয় তাহলে সালফারে পরিণত হবে, কারণ এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2 আর এখানে হচ্ছে 0, তাহলে জারিত তো হচ্ছে -2 থেকে 0। আর H2S এ কি হবে? এখানে দেখো 2H+ গ্রুপে এখানে থাকবে, এবং 2H+ গ্রুপে যদি থাকে তাহলে ইলেকট্রন কটা থাকবে? এখানে 2 ইলেকট্রন দিতে হবে, তবে তো এই চার্জটা ব্যালেন্স হবে, কারণ এইদিকে তো নিস্তড়িত। এবার যদি এখানে 2 ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন। এবার তুমি প্রথমে এখানে ইলেকট্রন সংখ্যাটা সমান করতে গেলে এখানে কি দিয়ে গুণ করতে হবে? আগের মতো 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 দুগুণে 6 ইলেকট্রন, এটা কি হচ্ছে 6H+ 3S আর এখানে 3H2S।
এবার তুমি টোটাল বিক্রিয়াটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কি পাচ্ছ দেখো, যোগ করে দিলে তুমি পাচ্ছ এখানে যে Cr2O7 2 মাইনাস প্লাস 3H2S প্লাস 14H প্লাস, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2Cr3 প্লাস 2Cr3 প্লাস দেখো 2Cr3 প্লাস 3S প্লাস 6H প্লাস প্লাস 7H2O। এখানে 6H প্লাসটা হবে না, এখানে একটু ভুল হচ্ছে, 14H প্লাস আর 6H প্লাস যেটা আছে এটা এখান থেকে মাইনাস যাবে, মাইনাস গিয়ে 14H প্লাস আর 6H প্লাসটা মাইনাস যদি যায় তাহলে 8H প্লাস হবে, 8H প্লাস, আর এখানে 6H প্লাসটা হবে না। তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 3H2S প্লাস 8H প্লাস 2Cr3 প্লাস প্লাস 3S প্লাস 7H2O। তো এইটাই হচ্ছে ব্যালেন্সের নিয়ম। আমি আরেকবার বলছি যে ব্যালেন্স আমাদের ক্লাস 11-এ শিখিয়েছি, এটা কোনো ব্যালেন্সের ক্লাস নয়, ব্যালেন্সের এটা আমি শিখিয়েছি। তোমাদের এই বিক্রিয়া ব্যালেন্সগুলো নিজেকে করতে হবে, করে তোমার কিন্তু এই বিক্রিয়াটা টোটাল সামগ্রিক বিক্রিয়াটা লিখতে হবে। দেখো এইটা কমন, এটা থাকবেই অ্যাসিড মিডিয়ামে, আর তোমাকে এইটা যে পদার্থ দেবে তার জারণ করতে হবে। জারণ করে ইলেকট্রন কিন্তু ডান দিকে থাকবে, এবং তারপরে কি হবে, দুটো ইলেকট্রনকে সমান করে যোগ করতে হবে, তবেই তোমার টোটাল বিক্রিয়া তুমি পেয়ে যাবে। দেখো এরপরে আর কিছু বিক্রিয়া আছে, আরো কিছু বিক্রিয়া আছে। তো দেখো এখানে আরো কিছু বিক্রিয়া আছে, যেমন 4 নম্বর হচ্ছে স্ট্যানাস। 4 নম্বর হচ্ছে স্ট্যানাস আয়নের সঙ্গে যদি বিক্রিয়া হয় Sn2+, তো Sn2+ জারিত হলে কিসে পরিণত হবে, Sn4+ পরিণত হবে। ইজি, Sn2+ টা Cr2O7 এর উপস্থিতি জারিত Sn4+ পরিণত হবে। ইলেকট্রন কটা ছাড়বে, দুটো। তাহলে এখানে এবার যদি সামগ্রিক বিক্রিয়া যদি খোঁজো তাহলে তুমি কি পাবে, 6 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন। তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলে এখানে 6 ইলেকট্রন হয়ে যাচ্ছে, এখানে 3Sn2, এখানে 3Sn2। এবার সবগুলোকে যোগ করো, 6 ইলেকট্রন 6 ইলেকট্রন কেটে গেল, তো যোগ করো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 3Sn2 প্লাস, এখান থেকে তুমি পাচ্ছ 2Cr3 প্লাস প্লাস 3Sn4 প্লাস প্লাস 7H2O। সামগ্রিক বিক্রিয়া পেয়ে গেল। তো দেখো এরকম ভাবেই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এরকম ভাবেই কিন্তু বিক্রিয়াগুলো হবে, ভালো করে করবে। এরপর নাইট্রাইট আয়ন আছে, নাইট্রাইট লবণটা কিসে পরিণত হবে, 5 নম্বর। তো নাইট্রাইট লবণ এটা করবে, নাইট্রাইট লবণটা নাইট্রেট লবণে পরিণত হবে। তো দেখো আমরা যে 5 নম্বরটা যেটা করবো, নাইট্রাইট লবণ NO2-, এটা কিসে পরিণত হবে, NO2- পরিণত হবে NO3- আয়নে পরিণত হবে, NO3- আয়নে পরিণত হবে। এবং এক্ষেত্রে তুমি ব্যালেন্স করা যাবে। এক্ষেত্রে যদি ব্যালেন্স করতে চাও, এইদিকে H+টাকে নিয়ে এসো আর এদিকে H2O-কে নিয়ে এসো, এবং এখানে ব্যালেন্স হবে, কারণ এখানে তো একটা O এর ব্যাপার আছে। এবং দেখো এখানে যদি তুমি ব্যালেন্স করো, এখানে দেখো এখানে 2H+ আসছে, 2H+ হলেই ব্যালেন্স হয়ে গেছে, সব কিছু মিলে গেছে। অক্সিজেন হচ্ছে 4টে, এখানে 3টে হচ্ছে না, অক্সিজেন মিলছে না। NO2- আর H2O দুটো একটা 3টে, হ্যাঁ এখানে অক্সিজেন হচ্ছে 3টে আর অক্সিজেন 3টে, ঠিকই তো আছে। আর এখানে যদি দুটো ইলেকট্রন, এবার এই দুটো ইলেকট্রনকে কি করতে হবে, দুটো ইলেকট্রনকে 6টে ইলেকট্রনে রূপান্তর করতে হবে, তবে তো তুমি যোগ করতে পারবে। তাহলে এটা দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে, সে একই জিনিস, 3 দিয়ে গুণ করলে এটা 6টে ইলেকট্রন হয়ে যাচ্ছে। এটা যদি এটাও 6 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, এটাও 3 হয়ে যাচ্ছে। এবার তুমি অ্যাড করো, অ্যাড করলে যেটা হবে সেটা সামগ্রিক বিক্রিয়া। 6 ইলেকট্রন কেটে দাও, এই 6 ইলেকট্রন কেটে দাও, এটা দিয়ে কি হচ্ছে দেখো, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, আর এখানে 6H প্লাস আছে, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে কি হবে, 8H প্লাস, তারপরে কি হচ্ছে 3NO2 মাইনাস প্লাস 3H2O, আর এখান থেকে কি হবে, এখান থেকে হবে 2Cr3 প্লাস প্লাস 3NO3 মাইনাস প্লাস, এখানে 3H2 হবে না, 3H2 এখানে আরেকটা H2 আছে, H2 আর H2 যদি কেটে যায় তাহলে এদিকটা হবে 4H2 হবে, 4H2, এদিকটা 4H2 হবে, 4H2। ব্যাস এইভাবেই বিক্রিয়া হচ্ছে। তো দেখবে এগুলি বইতে আছে, সবগুলোই কিন্তু আছে, সবগুলো করবে। তো সালফাইড আয়নটাকে সালফেট লবণে পরিণত করবে। পরের বিক্রিয়াটা আমি একদম ডাইরেক্ট লিখছি, এরকম আর বিক্রিয়া করছি না। পরের বিক্রিয়াটা আমি একদম ডাইরেক্ট লিখছি যে সালফাইড আয়ন SO3 2-, এটা কিসে পরিণত হবে, SO4 2- আয়নে পরিণত হবে।
এবং এখানে কোন আয়নটা থাকবে Cr2O7 2 এটা তো থাকবেই, এবং এখানে H প্লাস 14H প্লাস এই আয়নটা তো থাকছেই 14H প্লাস 14H প্লাস, আচ্ছা 14H প্লাস হবে না কারণ এখানে ও অক্সিজেন আছে মানে এখানে 14H প্লাস থেকে কিছু হাইড্রোজেন কিন্তু কাটবে আগেরটার মতো। তো এখানে যে হাইড্রোজেনটা কাটবে তোমরা নিজেরা ব্যালেন্স করবে এটাকে, এটা আমি অনেকগুলো ব্যালেন্স দেখিয়েছি, এতগুলো ব্যালেন্স সাধারণত দেখায় না। তো Cr2O7 2 প্লাস SO3 2 SO3 2 প্লাস 8H প্লাস এখান থেকে হবে 2Cr3 প্লাস, আর SO4 2 যেমন আছে আছে, আর এদিকে হবে H2O 4H2O, এবং এখান থেকে ব্যালেন্স যদি করা হয় Cr2O7 2 3SO3 2 8H প্লাস 2Cr3 প্লাস, আর এখানে হচ্ছে 3SO4 2 আর 4H2O। তো এইভাবেই ব্যালেন্স হচ্ছে। দেখো SO3 সালফাইড আয়নটা সালফেট আয়নে পরিণত হয়েছে, জাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যেমন হয়েছিল একই জিনিস হচ্ছে, আর Cr2O7 2 টা Cr3 প্লাস আয়নে পরিণত হয়েছে। তো এটাই ভালো করে করবে। এরপর থায়োসালফেট আছে, থায়োসালফেটটা জারিত হয়ে সালফেটে পরিণত হবে, থায়োসালফেটটা জারিত হয়ে সালফেটে পরিণত হবে। থায়োসালফেট হচ্ছে যদি এখানে H2O3 2 এটা থায়োসালফেট, এটা যদি এই পটাশিয়াম ডাইক্রোমেট থাকে তাহলে H2O3 2 টা SO4 2 আয়নে পরিণত হবে, সালফেট আয়নে পরিণত হবে। বাদ বাকি সব বিক্রিয়া কিন্তু একই। ব্যাস এটা ভালো করে করবে। আর দেখো আর কিছু ধর্ম আছে এই প্রপার্টিসের মধ্যে হয়ে গেল। এই প্রপার্টিস, এই জারণ ধর্মটা প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু তোমাদের লিখে লিখে করতে হবে, এবং যে মূল বিক্রিয়াটা কি ঘটছে এটা কিন্তু তোমাদের জানতে হবে। এরপর দেখো আমরা আরো দুটো এখানে একটা প্র্যাকটিক্যালের জিনিসটাই এখানে করব। প্র্যাকটিক্যালে এটা খুব বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট আমরা যে আলোচনা করব এরপরে ক্রোমিল ক্লোরাইড টেস্ট, এটা পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা ধর্মতার নিয়ে আলোচনা করছি। ক্রোমিল ক্লোরাইড টেস্ট, তো ক্রোমিল ক্লোরাইড টেস্ট কারা দেবে? ক্রোমিল ক্লোরাইড টেস্ট কারা ছাড়া দেবে? দেখো এখানে অবশ্যই এই ক্লোরাইড ব্যাপারটা কিন্তু আছে, অর্থাৎ এখানে কিন্তু দেখো কয়েকটা ধাতু বাদে, যেমন ধরো সিলভার, লেড, এসএন আর এইচজি, এই চারটে ধাতুর ক্লোরাইড বাদ দিয়ে, তো এই চারটে ধাতুর ক্লোরাইড বাদ দিয়ে, চারটে ধাতুর ক্লোরাইড বাদ দিয়ে এই ধাতুর ক্লোরাইডগুলো এই টেস্টে, ক্রোমিল ক্লোরাইড টেস্টে সাড়া দেবে না। এই চারটে ধাতুর ক্লোরাইড ক্রোমিল ক্লোরাইড টেস্টে সাড়া দেবে না। এটা কি? এটা আমি কোড করেছিলাম আজ প্রভু সোয়ে হোঙ্গে, আজ প্রভু সোয়ে হোঙ্গে। এই চারটে ধাতু ক্লোরাইড এই ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেবে না। এর বাদ দিয়ে যে কোনো ধাতুর কিন্তু ক্লোরাইড লবণ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, বা তুমি ধরো পটাশিয়াম ক্লোরাইড, বা তুমি ধরো এখানে আর কি এফি, ধরো এখানে যদি আয়নিক ক্লোরাইড যেগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সবাই কিন্তু এই টেস্টে সাড়া দেবে। কেবলমাত্র এই এজি, পিবি, এসএন, এইচজি এরা কিন্তু এই ক্রোমিল ক্লোরাইড টেস্টে সাড়া দেবে না। বাদবাকি যে কোনো ধাতুর ক্লোরাইড কিন্তু এই টেস্টে সাড়া দেবে। এবং এই টেস্টের জন্য আমি ধরি সোডিয়াম ক্লোরাইড যদি নিই, এই সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আমায় কিন্তু এখানে গাঢ় এখানে বিক্রিয়া ঘটাতে হবে। বিক্রিয়া ঘটাতে হবে K2Cr2O7, K2Cr2O7। তো সোডিয়াম ক্লোরাইড তুমি নিলে, নিয়ে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট তুমি যোগ করলে, পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করবে, কিন্তু এই বিক্রিয়াটা ঘটাতে হবে একটা তীব্র অ্যাসিড মিডিয়ামে। তীব্র অ্যাসিড মিডিয়াম মানে কি? এখানে H2SO4 নিতে হবে এবং এটা কনসেন্ট্রেটেড ফর্মে কিন্তু থাকবে। এবং এই যে মিশ্রণ তিনটাকে নিয়ে খুব বেশি পরিমাণে তুমি হিট করতে হবে, এবং হিট করলে এটা সহ যদি তুমি হিট করো, এটাকে তুমি বার্নারে যদি হিট করো, তাহলে কিন্তু এখানে ক্রোমিল ক্লোরাইডের সংকেত হচ্ছে CrO2Cl2। এটা তোমরা অর্গানিকে পড়বে, ক্রোমিল ক্লোরাইড টেস্ট, এটার বিক্রিয়া বলে একটা রিয়াকশন আছে, সেখানে পড়বে। তো ক্রোমিল ক্লোরাইড, এটাকে বলে ক্রোমিল ক্লোরাইড। এটা ক্রোমিল ক্লোরাইড, এর নামটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, কিন্তু বর্ণটা খুব সুন্দর। এই বর্ণটা, এখানে যে বর্ণটা বেরোবে সেই বর্ণটা হচ্ছে রেডিশ ব্রাউন কালারের কিন্তু এই বর্ণটা হবে, এটা ক্রোমিল ক্লোরাইডে। এবং রেডিশ ব্রাউন কালারের যদি বর্ণ বেরোয় তাহলে তুমি নিশ্চিত থাকবে যে এখানে কোনো ক্লোরাইডটা, মূলকটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট আছে।
সেটা কিন্তু এখানে NaCl এর বদলে তুমি যদি KCl দাও তাহলেও হবে, কিন্তু এই ক্লোরাইড মূলকটা নিশ্চিত আছে, এইটুকু নিশ্চিত, রেডিশ ব্রাউন কালারে কিন্তু উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে রেডিশ 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 ব্রাউন কমলা লালাবো কমলা বলেছে, রেডিশ ব্রাউন কালার, তো অসুবিধা কিছু নেই, একটা বৈশিষ্ট্যপূর্ণ কালার রেডিশ ব্রাউন কালার কিন্তু উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে আর কিছু উৎপন্ন হবে, এক্ষেত্রে বাই প্রোডাক্টগুলো আমার মনে রাখার দরকার নেই, জাস্ট আমি করছি KHSO4 NaHSO4 এবং এখানে সঙ্গে সঙ্গে জল উৎপন্ন হবে, ব্যালেন্স করার দরকার নেই, এই ক্রোমিল ক্লোরাইড এটা উৎপন্ন হবে এবং কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন কালার, এবং এইভাবে কিন্তু ক্রোমিল ক্লোরাইড টেস্টটা করা হয়। এবার এই ক্রোমিল ক্লোরাইডের সঙ্গে তুমি যদি এই যে এখানে তো এই রেডিশ ব্রাউন কালারের এটা তো একটা গ্যাস বেরোচ্ছে, গ্যাস মানে কি বাষ্প, আমি ধরছি বাষ্প, এই বাষ্পটাকে একটু কালেক্ট করে তুমি যদি এর মধ্যে দিয়ে NaOH চালাও, NaOH এর দ্রবণ NaOH সলিউশন যদি চালাও, অর্থাৎ এটার কোনো ক্ষারীয় দ্রবণ NaOH সলিউশন যদি চালাও, তাহলে কিন্তু তৈরি হবে, দেখো এখানে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে Na2CrO4 এ দেখো Na2CrO4 কি আয়ন আছে, CrO4, অর্থাৎ ক্রোমেট আয়ন আছে। ক্রোমেট আয়নের বর্ণ কি, ক্রোমেট আয়নের বর্ণ হচ্ছে ইয়েলো, এটা কিন্তু ইয়েলো বর্ণের ইয়েলো সলিউশন তুমি আবার পাবে, অর্থাৎ দ্রবণটা কিন্তু ইয়েলো হয়ে যাবে। এবং এই ইয়েলো সলিউশনের সঙ্গে তুমি যদি এখানে লেড অ্যাসিডেট যুক্ত করো, লেড অ্যাসিডের সঙ্গে হচ্ছে CH3COO2Pb, এটা লেড অ্যাসিডেট। এই লেড অ্যাসিডকে তুমি যদি এখানে প্রবেশ করাও, তাহলে কিন্তু একটা এখানে PbCrO4 এটা কিন্তু অদক্ষিপ্ত হবে, এটা ইয়েলো সলিউশন তৈরি হচ্ছে Na2CrO4 এটা কিন্তু খুব দ্রাব্য, এটা সলিউশন তৈরি হচ্ছে। এবার তুমি লেড অ্যাসিড যদি যুক্ত করো, তাহলে লেড ক্রোমেট তৈরি হবে। দেখো এখানে হচ্ছে ক্রোমেট আয়নটা কিন্তু আছে, এবং ক্রোমেট আয়ন থাকলে এটা কিন্তু হলুদ কালারের হবে, তবে এটা কিন্তু অদক্ষেপ করবে। এটা যেমন Na2CrO4 যেমন জলে দ্রাব্য করলে ইয়েলো সলিউশন তৈরি করছে, এটা কিন্তু PbCrO4 হচ্ছে জলে অদ্রাব্য, যদি অদ্রাব্য হয় তাহলে তার প্রেসিপিটেশন পড়বে, অদক্ষেপ পড়বে, এবং এই কালারটা কি হবে, এই কালারটা হবে ইয়েলো PPT, PPT কিন্তু ফর্মেশন হবে, ইয়েলো PPT আসবে, আর তার সঙ্গে সঙ্গে CH3COONA উৎপন্ন হবে। এই সম্পূর্ণটাই হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। তাহলে ক্রোমিল ক্লোরাইড টেস্টে কাদের জন্য করা হয়? ক্রোমিল ক্লোরাইড টেস্ট করা হয় ক্লোরাইড মূলক শনাক্তকরণের জন্য, অর্থাৎ এখানে ক্রোমিল ক্লোরাইড টেস্ট করা হবে, দেখবে এখানে আমি লিখে দিয়েছি ক্লোরাইড মূলক শনাক্তকরণের জন্য, এটা প্র্যাকটিক্যালের, ক্লোরাইড মূলক শনাক্তকরণে এটা ব্যবহৃত হয়, ক্লোরাইড মূলক শনাক্তকরণে এই টেস্ট ব্যবহৃত হয়। কিন্তু কার ক্লোরাইড সাড়া দেবে না? আজ প্রভু সয়ে হোনগে, সিলভার, PB, টিন এবং Hg, এটা ক্লোরাইড কিন্তু সাড়া দেবে না ক্রোমিল ক্লোরাইড টেস্টে। বাদ বাকি যে কোনো তাদের তুমি ক্লোরাইড নাও, তাদের সঙ্গে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণ যোগ করে আর গাঢ় H2SO4 নাও, ওই টেস্ট টিউবের মধ্যে নাও, নিয়ে তুমি হিটিং করলে ক্রোমিল ক্লোরাইড উৎপন্ন হবে, যার কালার হচ্ছে রেডিশ ব্রাউন। এবং রেডিশ ব্রাউন যখনই আসবে তখন একদম নিশ্চিত থাকতে হবে যে এটার মধ্যে ক্লোরাইড মূলক আছে। এবং রেডিশ ব্রাউন কালারটাকে তুমি কি করবে, ওই বাষ্পটাকে ধরে তুমি তার মধ্যে NaOH সলিউশনটাকে প্রবেশ করাবে। NaOH সলিউশনটা হলে ইয়েলো সোডিয়াম ক্রোমেট সলিউশন তৈরি হবে, ইয়েলো সলিউশন। এই সোডিয়াম ক্রোমেটের সঙ্গে যদি তুমি লেড অ্যাসিডেট তুমি যুক্ত করো, যুক্ত করলে তুমি পাবে লেড ক্রোমেট, PbCrO4, লেড ক্রোমেট পাবে, এবং এই লেড ক্রোমেটের কিন্তু অদক্ষেপ পড়বে, ইয়েলো PPT। এইভাবেই কিন্তু আমরা ক্রোমিল ক্লোরাইড টেস্টটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা করব লাস্ট আমাদের ধর্মের মধ্যে যে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া। তাহলে আমাদের লাস্ট যে একটা ধর্ম করবো সেটা হচ্ছে H2O2 সঙ্গে বিক্রিয়া, H2O2 সঙ্গে বিক্রিয়া, H2O2 সঙ্গে রিয়াকশন, H2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া। তো তুমি দেখো এটাতেও কিন্তু একটা কালারফুল একটা কম্পাউন্ড তৈরি হয়। কালারফুল কম্পাউন্ডটা কি? দেখো এখানে তুমি K2Cr2O7 তো নিয়েছো, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আছে, মানে পটাশিয়াম ডাইক্রোমেট তোমাকে নিতে হবে, আর হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তোমাকে কিন্তু নিতে হবে, এবং বিক্রিয়াটা ঘটাতে হবে কোনো অ্যাসিড মিডিয়ামে, বিক্রিয়াটা ঘটাতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বইয়ের এতেই করি
যেখানে Cr2O7 2- আয়ন হিসাবে ধরেছে, একই জিনিস Cr2O7 2- আয়ন হিসাবে ধরেছে। H2O2 এবং তোমাকে বিক্রিয়াটা ঘটাতে হবে কোনো অ্যাসিড মিডিয়ামে, H+ মিডিয়ামে ঘটাতে হবে। H+ মিডিয়ামে যদি তুমি এই বিক্রিয়াটা ঘটাও তাহলে এখানে যেটা যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে CrO5 ক্রোমিয়াম পারঅক্সাইড। এটার নাম হচ্ছে CrO5 ক্রোমিয়াম পারঅক্সাইড। এবং ক্রোমিয়াম পারঅক্সাইডের সঙ্গে সঙ্গে তৈরি হবে সেটা হচ্ছে জল তৈরি হবে, কারণ এখানে জল ব্যালেন্স করার জন্য এখানে জল আনতে হবে। তাহলে দেখো H2O2 এর সঙ্গে বিক্রিয়া হবে পটাশিয়াম ডাইক্রোমেটের, H2O2 এর সঙ্গে কোন মাধ্যমে বিক্রিয়া হবে? অ্যাসিড মাধ্যমে, H+টা আছে। এবং এখানে কি তৈরি হবে? CrO5। এটার নাম কি? ক্রোমিয়াম পারঅক্সাইড। এটা কোথায় পড়েছো বলো তো? এটা কি চেনা চেনা লাগছে? ক্রোমিয়াম পারঅক্সাইডটা এর আগে কিন্তু পড়েছো, ক্রোমিয়াম পারঅক্সাইড। হ্যাঁ, চেনা তো লাগবেই, কারণ এটা তুমি পড়েছো একটা খুব ইন্টারেস্টিং আলোচনায়, বলছি সেটা। ক্রোমিয়াম পারঅক্সাইড, এই ক্রোমিয়াম পারঅক্সাইডের বর্ণটা হচ্ছে নীল বর্ণ, এটা কিন্তু ব্লু কালার। এই কালারটা হচ্ছে ব্লু। এবং ব্লু তৈরি হলেই অবশ্যই এইটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট যে শনাক্তকরণও কিন্তু এই টেস্টে ব্যবহার করা যেতে পারে। এটা ব্লু কালার তৈরি হবে, এবং ব্লু কালার যেহেতু তৈরি হবে এবং এই ক্রোমিয়াম পারঅক্সাইড এই ব্লু কালার তৈরি হবে, এবং এই ব্লু কালারটা কিন্তু কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারবে না, কারণ এই CrO5 কিছুক্ষণ পরে বিয়োজিত হয়ে এটা তৈরি করবে, নিজে নিজে আপনা থেকেই বিয়োজিত হয়ে Cr3+ আয়ন তৈরি করবে। তো Cr3+ আয়নের বর্ণ কি? Cr3+ এর বর্ণ হচ্ছে সবুজ। Cr3+ আয়নের বর্ণ হচ্ছে সবুজ। সুতরাং এটা কিন্তু Cr3+ আয়ন অর্থাৎ সবুজ বর্ণের Cr3+ আয়নে পরিণত হবে। এটা ব্লু থেকে আবার কিন্তু গ্রিন কালারে কিন্তু হয়ে যাবে, Cr3+ আয়নে পরিণত হবে। তো এই জায়গাটা একটু করতে হবে। এবং দেখো এই ক্রোমিয়াম পারঅক্সাইড এইটা তোমরা কোথায় পড়েছিলে? রেডক্স চ্যাপ্টারে পড়েছিলে। সেই বাটারফ্লাই লাইক স্ট্রাকচার দেখো কিরকম হয়েছিল স্ট্রাকচার, Cr ডবল বন্ড O, এখানে O, সেই এই স্ট্রাকচারটা দেখো মনে পড়ে যাবে। এটা তোমরা কিন্তু করেছিলে। এটা কোথায় করেছিলে? এটা রেডক্স চ্যাপ্টারে করেছিলে। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, ক্রোমিয়াম জারণ সংখ্যা হচ্ছে এখানে +6 জারণ স্তরে থাকে। এবং স্ট্রাকচার হচ্ছে ক্রোমিয়াম পারঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা। তো এইভাবেই ক্রোমিয়াম পারঅক্সাইড উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া, যার কালারটা হচ্ছে ব্লু, এবং কিছুক্ষণ পরে এটা ফেড হয়ে ক্রোমেট যে Cr3+ আয়নে কিন্তু রূপান্তরিত হবে, এবং বর্ণ ধীরে ধীরে সবুজ বর্ণ কিন্তু হয়ে যাবে। এটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে Cr3+ আয়নে রূপান্তরিত হবে, এবং রূপান্তরিত হওয়ার ফলে দ্রবণের যে ব্লু কালারটা, এই ব্লু কালারটা কিন্তু আর থাকবে না, এবং বর্ণটা সবুজ হয়ে যাবে। তো এটা হচ্ছে H2O2 সঙ্গে বিক্রিয়া। দেখো এইভাবেই কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সমস্ত বিক্রিয়া কিন্তু আমরা কমপ্লিট করলাম। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যবহার। তো K2Cr2O7 এর ব্যবহার, এটা তো আমরা করেছি, একটা দুটো ব্যবহার তো করেই নিয়েছি। তো একটা দুটো ব্যবহার দেখে নাও। K2Cr2O7 এর ব্যবহার কি কি? তো ব্যবহারের মধ্যে প্রথম যেটা করেছে এটা হচ্ছে ক্রুড অক্সিডাইজিং এজেন্ট। আমি বলেছি এটা খুব ভালো জারক দ্রব্য রূপে কাজ করবে, অক্সিডাইজিং এজেন্ট। খুব ভালো জারক দ্রব্য রূপে কিন্তু এটা কাজ করবে, অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, এবার দেখো আর কিছু আছে। চর্মশিল্পে ট্যানিং এর কাজে ব্যবহার করা হয়। ট্যানিং এর কাজে মানে যখন ট্যানারিগুলোতে, যেগুলো চর্মশিল্পের ট্যানিং এর কাজে কিন্তু ব্যবহার করা হয়। চর্মশিল্পের ট্যানিং এর কাজে ব্যবহার করা হয়। ট্যানিং মানে টান করার যে ক্ষমতা, ট্যানিং এর কাজে ব্যবহার করা হয়। ট্যানিং এর কাজে চর্মশিল্পে ট্যানিং এর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও যে বিভিন্ন রকম রং, ক্রোমিয়াম গঠিত যৌগ, যে ক্রোমিয়াম গঠিত বিভিন্ন যৌগ বা রং, যেমন ধরো ক্রোম ইয়েলো, মানে বিভিন্ন ধরনের রং প্রস্তুতিতে বিভিন্ন ধরনের রং প্রস্তুতি, যেমন ক্রোম ইয়েলো বলে দেখো, যেমন PbCr4টা হচ্ছে ক্রোম ইয়েলো কালারের, আমরা কিন্তু একটা রং পাবো PbCr4 ক্রোম ইয়েলো। তো সেই রং প্রস্তুতিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো মূলত অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা, ট্যানিং এর কাজে ব্যবহার করা, রং প্রস্তুতিতে ব্যবহার করা। জাস্ট দুটো তিনটে ব্যবহার একটু করে রাখবে। মূলত এখানে বিক্রিয়াগুলো ভালো করে করবে। পটাশিয়াম ডাইক্রোমেটের উপর তাপের প্রভাব, পটাশিয়াম ডাইক্রোমেটের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কীভাবে কাজ করছে, এই বিক্রিয়কগুলো ছিল। Ap2+ কে জারিত করে দেবে, NO2- আয়নকে জারিত করে দেবে, এরকম কয়েকটা বিক্রিয়া করবে। ক্রোমিল ক্লোরাইড টেস্টটা একটু ভালো করে মনে করবে, কালারটা একটু ভালো করে খেয়াল রাখবে। আর হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া, যে
ক্রোমিয়াম পারক্সাইড যেটা উৎপন্ন হয় সেই ক্রোমিয়াম পারক্সাইডের ব্যাপারটাও কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটটাকেও শেষ করে ফেললাম। তো এরপরে আরেকটা ডি ব্লকের আরেকটা ছোটোখাটো এপিসোড আলোচনা করতে হবে, যে ডি ব্লকের অক্সাইডের ধর্মটা আলোচনা করতে হবে। সেই ধর্মটা আলোচনা করার পরে আমরা এফ ব্লকে করে যাব। এফ ব্লকে চলে গিয়ে আমরা সেখানে কিন্তু নানা রকম জিনিস আলোচনা করবো। তো তার মধ্যে এইটা খুব ভালো আলোচনা হয়েছে আশা করছি। তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা ভালো করে বোঝার পরে এটাকে তোমরা কপিও করেছো এবং এটাকে ভালো করে প্র্যাকটিস করো। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি তো একটু ট্রিক্স মাধ্যমে, একটু ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে যেতে হবে। এখানে বোঝাটার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা খুব বেশি পরিমাণে করতে হবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসছি। ভালো থেকো তোমরা।